যে ডিসেম্বরে জনাব তারেক রহমান আইসা বাংলাদেশের প্রধানমন্ত্রী না হইয়া যদি মার্চ মাসে হন, কি এমন সমস্যা হবে? আমিও ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এই সরকার যেভাবে জুন পর্যন্ত বলছে, এটা না বলে আমি জাস্ট আমার কথাটার প্রসঙ্গে বলছি, এই সরকার বলুক যে ঠিক আছে জুন না, ডিসেম্বরে হচ্ছে না, জানুয়ারিতে হচ্ছে, ফেব্রুয়ারিতে হচ্ছে, এই টাইপ কোনো ডেটও তো আসছে না। যতবার করে বলছে ডিসেম্বর টু জুন, ডিসেম্বর টু জুন, কিন্তু তার যদি একটা ডেটে চলে আসতো, আমার কাছে মনে হয় সংখ্যাটা কি, মানে ভয়টা কোথায়? আবার একটু ব্যাখ্যা করে তো, এটার মধ্যে থেকে বিএনপি ভয়টা কোথায় পাচ্ছে? বিএনপি ভয় পাচ্ছে ব্যাপারটা তো উল্টা ভাবেও বলতে পারেন, যে বিএনপি দাবি করলে সরকারের ভয়টা কি? হ্যাঁ, বিএনপি একটা রাজনৈতিক দল, বিএনপি রাজনৈতিক আমি ভালো খারাপ, খালেদ ভাই, ভালো খারাপ এই ডিসিশন নেওয়ার আমিও কেউ না, আপনিও কেউ না, আমি ওই আলোচনায় না যাই। রাদার আমি বলি ব্যাপারটা হলো, আপনি যে প্রশ্নটা করলেন সরকার কিসের এত ভয় পায়, এটাও তো তাহলে একই সাথে আলোচনা হওয়া দরকার, তাই? সরকারের এত ভয় কিসের? আসেন আমরা ভালো মানুষের মতো সরকার যেটারে ভয় পাইতেছে সেটার আমরা মাইনা নেই, যে সরকার ভয় পাইতেছে এটা কম্প্রোমাইজড হবে, এইটাই ভয়। তো সরকার তাহলে কি সংস্কার করলো? তারা জাতির এত বিএনপি রাস্তাঘাটে এত বেশি চাঁদাবাজি করছে, এত ব্যস্ত রাখছে সরকার কোনো সংস্কার করতে পারে না। আপনি এটা মনে করেন? আমি প্রশ্নটা করতেছি, আমার মনে করাটা বাদ দেন আপনি। আচ্ছা, তার মানে এই যে এই জাতীয় ধারণা, তো ধরেন একজন চাঁদাবাজি করলো, আমি দেখতে চাই তাকে নিয়ে যে পুলিশ স্ট্রেট ফরওয়ার্ড গ্রেফতার করে নিয়ে চলে যাক, এটা তো সরকারের কাজ রে ভাই। সায়েদ আপনি মাঠ পর্যায়ে খোঁজ নেন, আমি তো বাংলাদেশের সাথে কানেক্টেড থাকি, মাঠ পর্যায়ে কিন্তু প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা থানায়, প্রতিটা উপজেলায়, প্রতিটা টেন্ডার ভাগিতে, প্রতিটা মানে আপনারে বিএনপির লোক কইব যে ওর সাথে আপনি গেঞ্জাম আসেন, আমি নেগোসিয়েশন করে দিচ্ছি, থানা দিয়ে আপনি কি করবেন, বা আমার সাথে নেগোসিয়েশন করবেন না, মামলাগুলি আমি আপনার এগেইনস্টে দিব, আপনি খোঁজ নিয়ে দেখেন সায়েদ। মানে আমি বাড়ায় বলতেছি, আপনি যে বললেন না, প্র্যাকটিক্যালি আমি কখনোই কিন্তু বলছি না যে বিএনপি অপকর্ম করছে না, এটা আমার কনক্লুসিভ রিমার্ক। অনেক জায়গায় অপকর্ম হচ্ছে। বিএনপি কি ফেরেশতাদের দল? না, আমার মনে হয় বিএনপি প্রধান যারা আছেন তারাও দাবি করেন। নিউ ইয়র্কের জ্যাকসনহাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নির্বাচন দিয়ে বা নির্বাচন ঠেকিয়ে কিভাবে আসলে ভোটের রাজনীতিতে সুবিধা করা যায় সেই নিয়ে ব্যস্ত আছে রাজনৈতিক দলগুলো। সেই রাজনৈতিক দলগুলো সেই ব্যস্ততার মধ্যে কয়েকটি শব্দেই ঘুরে ফিরে বাংলাদেশের মানুষকে শুনতে হচ্ছে। কোনটি শব্দটি নির্বাচন, কখনো এটি সংস্কার, কখনো এটি বা আরও বেশি বিচার বা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং লেভেল প্লেইং ফিল্ড, এসব নিয়ে আলোচনা করতে করতে নির্বাচন এবং সংস্কার যেন পরস্পর মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ মনে করছেন একটি স্টেলমেটের মুখোমুখি দাঁড়িয়ে আছি আমরা। সেইগুলি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আজ রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাজনুবা জাবিন। ডক্টর তাজনুবা জাবিন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। এবং সাথে আরও থাকছেন ফ্রিল্যান্স জার্নালিস্ট ও অ্যাক্টিভিস্ট বলে আমরা যার সাথে পরিচিত হচ্ছি, এ সময় যার কথা শুনতে অনেকেই পছন্দ করছেন, জনাব সায়েদ আব্দুল্লাহ। কেউ কেউ আবার একটু অপছন্দ করছেন। সায়েদ আব্দুল্লাহ, আপনাকেও আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং আপনার প্রতিও আমাদের ধন্যবাদ। ডক্টর জাবিন, আপনার অনুমতি নিয়ে আমি আসলে প্রথম কিছু প্রশ্ন নিয়ে আসলে আমাদের সাইদ আব্দুল্লাহর কাছে যেতে চাই, আমাদের তরুণ জার্নালিস্ট, ফ্রিল্যান্স জার্নালিস্ট এবং অ্যাক্টিভিস্ট। সাইদ, আমার প্রশ্নটা আসলে একটু গুচ্ছ প্রশ্নের ধরনে। আপনাকে আমি আসলে এখন আমরা যে সময়টাতে আছি তার থেকে এক বছর আগে ফিরিয়ে নিয়ে যেতে চাই, যখন আপনার আবিষ্কৃত ছাগল কাণ্ড নিয়ে আমরা অনেক মুখরোচক আলোচনা শুনছিলাম। আরেকটি কোরবানি ঈদ সামনে ছিল, সেই সময় নিয়ে অনেক কথা হচ্ছিল। কিন্তু আমার প্রশ্নটা সেই জায়গায় দাঁড়িয়ে, আমি যদি আপনাকে এক বছর পিছনে নিয়ে যাই, 2024-এর ধরেন কথার কথা 3, 4, 5, 6 মে, আপনি তখন কি আশা করেছিলেন যে এই সরকার যে আসলে 16 বছর ধরে নির্বাচন দিচ্ছে না বা 15 বছর ধরে নির্বাচনের নামে বিভিন্ন রকম তামাশা করতেছে, গণতন্ত্রের পথ আটকে রেখেছে, বিভিন্ন সময় খুবই শক্ত হাতে আমি বলবো যে বিরোধী মতকে দমন করছে, সেই জায়গায় আপনি হাইন্ডসাইট আপনি কি ধরনের পরিবর্তন আসলে আপনি চেয়েছিলেন? খুবই মানে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যে জায়গাটা আসলে ইতিহাসের ওই বাকবদলের জায়গাটা আমরা একেবারে নিজের চোখে প্রত্যক্ষ করেছি। ঠিক গত বছর এই সময়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমার কাছে পুরো বাংলাদেশের চিত্রটা এমন ছিল যে যারা ডেমোক্রেসির পক্ষে অনেকদিন যাবত কথা বলতো তাদের অনেকের ভেতরে আমি ফ্রাস্ট্রেশন দেখেছি। আমার স্পষ্ট মনে পড়ে খালেদ ভাই, যেহেতু আমি অনেকদিন যাবত এই অ্যাক্টিভিজমের সাথে জড়িত, অন্তত পক্ষে 2017 সাল থেকে 2024 সালের 7 জানুয়ারি ডামি ইলেকশন যখন হয়ে গেল,
তারপরে অনেক মানুষের ভেতরে যে হতাশার জায়গাটা আমি দেখতাম ডিসেম্বর মাসে বা তার আগে, যে প্রত্যেকে যে প্রোঅ্যাক্টিভ একটা রোলটা ছিল যে হয়তোবা একটা ইলেকশন হবে, হয়তোবা হাসিনার সরকারের পতন হবে, কিন্তু আলটিমেটলি যখন সেটা হলো না, এবং ইলেকশনের পরেও অনেকের একটা এক্সপেকটেশন ছিল হয়তোবা পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে অন্যান্য জায়গা থেকে এই সরকারের পর হয়তোবা কোনো না কোনো প্রেসার চলে আসতেও পারে, কিন্তু মনে হচ্ছিল আশাটা ফিকে যাচ্ছে। 7 জানুয়ারি ইলেকশনের পরে আমার স্পষ্ট মনে আছে আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল আশেপাশে অনেকে আমাকে আশা দিচ্ছিল যে অনেক তো আন্দোলন সংগ্রাম কথাবার্তা বললা, এবার এগুলা বাদ দাও, এগুলা নিয়ে কিছু হবে না, ত্যাগ করো। আমি 8 তারিখে খালেদ ভাই একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে যদি শেখ হাসিনার পতন কোনোদিনই না হয়, আমি আমার জীবনে যদি নাও দেখতে পারি, ইয়েট এই আন্দোলনটা চালায় যাওয়া উচিত আমাদের কথায়, আমাদের কাজে, সব জায়গায়। আমি মনে জনাব আব্দুল্লাহ, আমি মনে প্রশ্নটাকে আরেকটু প্রিসাইজ করি, কারণ হচ্ছে যে এই সময়টা এতই তাজা যে আমরা আমাদের অনেক কিছু বলার থাকে। আমার প্রশ্ন হচ্ছে আপনারা যে আন্দোলনটা করলেন বা সেই স্বপ্নটার মধ্যে আমাদেরকেও সাথে নিয়ে গেলেন, সেই স্বপ্নটার মধ্যে কি শুধু একটা নাম পরিবর্তন ছিল, মানে শেখ হাসিনাকে সরায় দেওয়াটাই স্বপ্নের মধ্যে ছিল, নাকি সিস্টেমটার কথা আপনারা কিছু ভাবতেছিলেন? অবশ্যই সিস্টেমটার কথা। এটা শুধু আমার মনে হয় যে খালেদ ভাই আমার একার কথা না, এবং আন্দোলনটা আপনি যেভাবে বললেন আমি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করি। আপনি যে বললেন না যে আপনারা করেছেন, আমার মনে হয় এটা আমরা একা করি নাই, এটা সারা দেশের সবাই মিলেই করেছে, এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল। সো ইন দ্যাট সেন্স বাংলাদেশের মানুষের একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা, প্রত্যেকটা জায়গায় সিস্টেমের পরিবর্তনের আকাঙ্ক্ষাটাও অনেক বড় একটা আকাঙ্ক্ষা ছিল। শুধুমাত্র শেখ হাসিনার পতন ঘটলো, সিস্টেমটা যদি শেখ হাসিনার মতোই থাকে, এটা তো আমার দেশের যারা মানুষ আছেন তারা যে অভিপ্রায় রাখতো সেটা তো ছিল না। তো মানুষের ভেতরে একটা সিস্টেম পরিবর্তনেরও একটা আকাঙ্ক্ষাটা ছিল, এবং সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু মানুষ এইভাবে স্বতঃস্ফূর্ত ভাবে ঝাঁপিয়ে পড়েছিল। এবং গত বছর ঠিক এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে ইলেকশন একটা বড় সিগনিফিকেন্ট পার্ট, কিন্তু ইলেকশনের পাশাপাশি দেশের অন্যান্য প্রত্যেকটা জায়গায়, মানে প্রশাসনিক জায়গায় যদি বলি, সাচিবিক জায়গায় যদি বলি, ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনের কথা যদি বলি, এমনকি দেশের অর্থনৈতিক সিস্টেমটা কিভাবে চলবে, প্রত্যেকটা জায়গায় মানুষের একটা পরিবর্তনের অভিপ্রায় ছিল, দমবন্ধ একটা অবস্থায় ছিল। আমি এই জায়গায় আপনাকে নিয়ে আসতেছিলাম, যখন আপনি এই কথা বলেন যে ইলেকশন একটা পার্ট, কিন্তু ইলেকশন ছাড়াও এই যে সিস্টেমের পরিবর্তন অনেক জরুরি ছিল, ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনটা যেভাবে পরিচালিত হতেছিল সেটারও একটা পরিবর্তন ছিল। তো আপনার কাছে কি মনে হয় না যে একই জায়গায় আমরা এখনো আছি? এটা আসলে পুরোপুরি একই জায়গায় আছি আমি এইভাবে দেখতে চাই না, কারণ আমার কাছে যেটা মনে হয় যে তখন ইলেকশনের যে কথা, ইলেকশন সংস্কার প্রত্যেকটা জিনিসই চলবে, বরং বর্তমানে যেটা মনে হচ্ছে কারো কারো ব্যাখ্যায় ইলেকশন আর সংস্কার এই ব্যাপারগুলো বোধহয় মিউচুয়ালি এক্সক্লুসিভ, কিন্তু আমার কাছে মনে হয় যে এগুলা একই সাথে চলতে পারে। ইলেকশন পদ্ধতি যেভাবে চলতো সেটারও তো অনেক সংস্কারের দরকার আছে। একই সাথে আপনি ইলেকশনকে বাদ দিয়ে কেউ যদি মনে করে শুধু সংস্কার 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 করবো, এই টাইপও একটা ব্যাপার দেখা যাচ্ছে অনেকের ভেতরে। কিন্তু না আব্দুল্লাহ, আমি বোঝার জন্য যে আপনার কাছে কি মনে হয় না যে ইলেকশনটা বাদ দেওয়ার কথা আসলে কেউ বলতেছে না, শুধু এই কথাটাই বলতেছে যে ইলেকশনটাকে যদি আপনি এখন ইলেকশনটাকেই সামনে আনেন এবং ইলেকশনটার কথাই বলতে থাকেন, তাহলে জিনিসটা যেটা হইল যে জুলাইয়ের যে প্রেক্ষাপটটাতে যেই কারণে আমরা একটু পিছনে ফিরে গেলাম, সেই কারণটা সেই জায়গায় থাইকেই আমরা আবার আরেকটা সরকার যেটা একটা রেজিম চেঞ্জের মতোই শুধু হবে, সেইটার জায়গায় আমরা যাইতেছি। কিন্তু খালেদ ভাই ব্যাপারটা হলো যারা ইলেকশন চাচ্ছে তারা তো এটা বলছে না যে সংস্কারের কোনো দরকার নাই, তারা যেটা বলছে ডিসেম্বর মানে যেটা হয় গত বছরের আগস্ট থেকে চিন্তা করলে 1.5 বছরের মতো সময়, তো এই 1.5 বছরের ভেতরে সময়ের ভেতরে অনেক সংস্কার হয়ে যাওয়া সম্ভব, অনেক সংস্কার আছে, চলমান প্রক্রিয়া থাকবে। কেউ তো এটা বলে নাই যে শুধুমাত্র একটা ইলেকশন হলেই দেশটা জান্নাতুল ফেরদৌস হয়ে যাবে। তারা যেটা বলার চেষ্টা করছে যে সংস্কার প্রক্রিয়াটা চলমান থাক, ইলেকশনটাও জরুরি, ইলেকশনটাও ডিসেম্বরের আগে ইলেকশনের কথা কেউ একটা বলেন। সাইদ আব্দুল্লাহ, আপনি তো অনেক মেধাবী প্রতিভাবান, আপনি যে বলতেছেন যে সংস্কারটা চলতে থাকুক, এখনো যে দলটা আসলে ক্ষমতায় চলে আসবে ইলেকশন হইলে, একটা ভালো ইলেকশন হলে এখন বিএনপি ক্ষমতায় আসবে, তারা যখন এই কথা বলে যে সংস্কারটা চলুক, সংস্কারটা আমরা গিয়ে করব, তারা এখনো ক্ষমতায় নাই, তারা কিন্তু সংস্কারটা হইতে দেয় নাই। কেন আমি বলতেছি হইতে দেয় নাই? যে সংস্কারের কথাই আসুক, বিএনপি কিন্তু বলছে এটা আমরা মানি না। তো যারা এটা মানে না তারা এটা কেমনে করবে?
তাদের মতো করে করবে, তাই না? সবকিছুতেই যে না খালেদ ভাই, আমার কাছে একটা ভিন্ন পার্সপেক্টিভ যেটা আছে, সবকিছুই সংস্কার কমিশন যেভাবে করে দিবে সেটাতে এগ্রি করাটাই সংস্কারের সাথে আমরা আছি, আর ওইটাতে যদি ভিন্ন কোনো মত থাকে তাহলে সংস্কারের সাথে নাই, এই কথাটা কি এইভাবে কনক্রিটলি বলাটা উচিত? একটা আমি বলি, যেমন আর্টিকেল, আমি যেমন অনেকগুলো পয়েন্ট আছে যে জায়গাতে ডেফিনেটলি তারা সংস্কার চায়। আবার আরেকটা ব্যাপার, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তো এক একটা নিজস্ব রাজনীতি থাকবে, কিন্তু ব্যাপারটা যদি এমন হয় একটা স্প্রেডশিটে আপনি ফিক্স করে দিলেন যে এতগুলা সংস্কারে সবার এক হইতে হবে, কিন্তু কোনোদিনও সবার কি একটা মতে এইভাবে আসবে? যদি ওইটা করতে চান তাহলে তো ব্যাপারটা আরেকটা স্বৈরাচারী মনোভাবই হলো, যা আমরা ঠিক করে দিলাম এটাতে সবারই একমত হতেই হবে, এটা তো হয় না। না, অ্যাবসলিউটলি সংস্কারের দরকার আছে খালেদ ভাই, আমি এটাও বিশ্বাস করি অনেক পয়েন্টে সংস্কারের দরকার আছে। রাজনৈতিক দলগুলো আমার কাছে মনে হয় তারা যে পয়েন্টে আছে তাদেরও আরেকটু উদারভাবে বিবেচনা করা উচিত। আবার সরকার এবং এই রাজনৈতিক দলগুলোর ভেতরে আমার মনে হয় যে একটা নেগোসিয়েশনের জায়গাটা এখনো আছে। আপনি এটা সাইদ আব্দুল্লাহ, আপনি আসলে আসেন, আমরা ছোট ছোট করে ব্যাপারটা দেখি, তাহলে সুবিধা হয়। যেমন আপনি বলতেছেন সংস্কারের দরকার আছে, পাশাপাশি আবার আপনি বলতেছেন যে রাজনৈতিক দলগুলোর সংস্কার তাদের মতো করে এটা হবে। ধরেন আপনি আমাকে বললেন যে আপনি আপনারা চেঞ্জ করেন, এখন আমি আমার চেঞ্জ করবো আমার মতো করে, এইটা কি হয় কোনোদিন? আমার চেঞ্জটা তো আপনি বলে দিবেন, আপনি বলে দিবেন যে কোন জিনিসটা আপনাকে হার্ট করতেছে, কোন জিনিসটা আমার খারাপ। না অবশ্যই খালেদ ভাই, আমি কিন্তু এটা বলি নাই যে রাজনৈতিক দল বলবে যে আমরাই সব সংস্কার করব। আমি কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে রাজনৈতিক দলগুলো অ্যাবসলিউটলি এই কথাই বলতেছে, সংস্কার করব কিন্তু আমার স্টাইলে। আমি খোলাখুলি বলি, আমার তো ঢাক রেখে কথা বলতে ইচ্ছা করে না, আমি খোলাখুলি বলি। বিএনপি বলতেছে সংস্কার চলবে, কিন্তু এটা হচ্ছে বিএনপির স্টাইলে, বিএনপির ব্র্যান্ডিং এ। অন্য কেউ কোনো কিছু বলবে, বিএনপি এত বড় দল, বিএনপি শুনবে কেন? অনেক পয়েন্ট আছে তারা তো শুনেও নেওয়ার চেষ্টা করছে খালেদ ভাই। যেমন উদাহরণ দেন, সংস্কারই শুনবো না। ফর এক্সাম্পল আর্টিকেল 70 নিয়ে তো খুব ভালো একটা আলোচনা হচ্ছে এবং অন্যান্য রাজনৈতিক দল এবং আর্টিকেল 70টা দেখলাম সাইদ, এটা একটা খুব মজার বলতে হচ্ছে। আর্টিকেল 70 হচ্ছে একমাত্র বিষয় যেখানে বিএনপি আর এনসিপি একটা পয়েন্টে ওরা বলতেছে সরকারের স্থিতিশীলতা রাখার জন্য নাকি এই সরকারের প্রধানের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার দরকার নাই, যে জন্য 70 রাখার দরকার নাই। কয়টা বিষয় আপনি কথা বলতে পারবেন না? সংবিধান সংশোধন নিয়ে কথা বলতে পারবেন না, অর্থ বিল নিয়ে কথা বলতে পারবেন না, তাহলে আপনি কথা বলবেন কি নিয়ে? হ্যাঁ, এই তিনটা নিয়ে আরো আলোচনা। আর বাকি সংসদে আর কি নিয়ে আলোচনা হয়? শোক প্রস্তাব, মমতাজের গান, ওইটাই বলছি যে এর বাইরে আর কি আছে? মমতাজের গানের কথা বলছি না, না এর বাইরে আর কি আছে? আপনি আইনের ছাত্র, আপনি বলেন তো এই তিনটার বাইরে কি আছে সংসদে আলোচনা করা হয় গুরুত্বপূর্ণ? অর্থ বিল, সংসদীয় সংশোধন, সরকারের আস্থা, এই তিনটার বাইরে আর কি আছে সংসদে আলোচনা হয়? আপনি আমারে বলেন। এমন অনেক কিছুই হতে পারে, পলিসির ব্যাপারে তো আইন চেঞ্জের কোনো ব্যাপার আসতেই পারে খালেদ ভাই। আইন চেঞ্জ তো অর্থ বিল, আইন চেঞ্জ তো অর্থ বিল ভাই, অর্থ বিল, আইন চেঞ্জ তো অর্থ বিল, আইন চেঞ্জ তো অর্থ, সব আইন অর্থ বিল হবে। চেক ইট ব্যাক, সব আইন অর্থ বিল, সব আইন চেঞ্জ অর্থ বিল হবে। সরকারের আয় ব্যয়ের সাথে নির্ধারিত যে কোনো কিছু অর্থ বিল হবে। সেটা তো বটে, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি এই জায়গায় বেসিক্যালি আমার যেটা পার্টিকুলার অপিনিয়ন যেটা ছিল, হর্স ট্রেডিং যেটা আছে, এটা যদি আটকানো যায়, মানে বিএনপির একটা পজিশন আছে, বাট আমি ব্যক্তি হিসেবে আমার কিন্তু একটা পজিশন আছে। সেই ব্যাপারটা আমি যেটা বলছিলাম যে হর্স ট্রেডিংটাকে আটকানো বাদ দিয়ে এবং পার্টিকুলারলি দু একটা জায়গায় বাদ দিয়ে এই জায়গাটাতে মেম্বার অফ পার্লামেন্টদের ফ্রিডমটাকে আমি বিশ্বাস করি যে এটা সংস্কারে আসা উচিত। বিএনপিরই হয়তো বা আলোচনার ভেতরে যাওয়ার পরে তাদের ভেতরে আরেকটু নেগোসিয়েশনে আসা উচিত। এবং আমি যেটা বলছি যে একদমই তারা আলোচনা মানছে না, সংস্কার চায় না, আপনার সাথে কথা বলা আনন্দদায়ক, আপনার সঙ্গে আরো আমি কথা বলবো, কিন্তু আপনি যে শব্দটা ব্যবহার করলেন রাজনীতিবিদদের অনুসারে হর্স ট্রেডিং, যারা একটা সংসদে দাঁড়িয়ে একটা মার্কায় একটা দলের পক্ষে ভোট নিয়ে আসে, আপনি তাদের পক্ষে আপনি যদি মনে করেন শুধুমাত্র হর্স ট্রেড করার মতো করে তারা নিজেদেরকে তারা বিকিয়ে দিতে পারেন, সেইটা নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করব যে সেইটাকে আপনি যদি শঙ্কা মনে করেন, এই শঙ্কাটা থেকে আমাদের দূর করা দরকার এবং সেটা সংস্কার কিনা সেটা আমরা একটু দেখতে চাইবো। ডক্টর জামিন, আমিও আপনার সাথেও আমি একটু গুচ্ছ প্রশ্নের আকারে কিছু প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে যে এনসিপি বা আপনারা এটা মনে করেন কিনা যে এই সরকার জুলাই সনদ নাও করতে পারে? ধন্যবাদ খালেদ ভাই, আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। না, এখন পর্যন্ত আমরা এরকম কোনো কিছু মনে করি না, কারণ এটার কথা অধ্যাপক রিয়াদ স্যার যতবারই গণমাধ্যমের সামনে আসে, যতবারই ওনার বক্তব্য হয়, যতবারই জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো বসার পর উনি প্রেসকে ব্রিফ করেন,
সব সময় জুলাই সনদের প্রতি গুরুত্ব দেন, এবং জুলাই সনদ এমন একটা বা চার্টার, এটা এমন একটা বেস হবে যেটার উপর এই যে আমরা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন বলি বা ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের দিকে যাত্রা বলি, যেটাই বলি, এই পথটার একটা দিক নির্দেশনা থাকবে বা একটা বেস তৈরি করে দিবে। সো এখন পর্যন্ত, আজকের পর্যন্ত আমার কাছে এই আশঙ্কা মনে হয় না। আমি মনে করি যে সব দলকে আস্থায় নিয়ে এটা সম্ভব হবে। এনসিপি মনে করছে যে সরকার জুলাই সনদ করবে। আমার কাছে কারণ হচ্ছে প্রথম দফার আলোচনা হয়েছে গতকাল থেকে, আবার সেকেন্ড দফার আলোচনা শুরু হয়েছে, এবং এটা খুব আমি বলবো যে গুরুত্বের সাথে এখন পর্যন্ত সব দল দেখছে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনও দেখছে। কারণ আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়টা আসলে মানে অনেক রক্তক্ষরণের উপর দাঁড়িয়ে, শহীদরা তাকিয়ে আছে, কারণটা নিয়ে আমরা আসতেছি। তো সরকার জুলাই সনদ করবে, জুলাই সনদের ক্ষেত্রে আপনারা একটা জুলাই সনদের ড্রাফট করেছেন, সরকার কি সেই ড্রাফটটাই রাখবে নাকি কোনো চেঞ্জ করবে? এখন এখানে তো যে মৌলিক সংস্কারের বিষয়গুলো আমরা বলছি, প্রত্যেকটা যে কমিশনের প্রস্তাবের ভিত্তিতে, এবং সেখানে জুলাই ঘোষণাপত্রের কথাও আমরা বলছি, এবং এগুলো সবগুলো কিন্তু আসলে জাতীয় ব্যাপার, মানে এগুলো এনসিপির একক ব্যাপার না। জুলাই ঘোষণাপত্র যেটা 31শে ডিসেম্বর আমরা দিতে চেয়েছিলাম সব পক্ষের কে সাথে নিয়ে, মানে ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের সব পক্ষকে সাথে নিয়ে, সেটা কিন্তু তখন সরকার নিজেরাই পরবর্তীতে বলল যে এটাই তারা দায়িত্ব নিয়ে এটা করবে। তো 15 কর্মদিবস অনেক পার হয়ে গেছে, ওটা হয় নাই। যাই হোক, যেভাবেই হোক, এখন তারা এটাকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করবে। সো এটা কিন্তু সব পক্ষের জন্য, শুধুমাত্র তো এনসিপির লোকজনই গণ অভ্যুত্থানে অংশ নেয় নাই, যে ফেসবুকে লিখেছে, যে যেভাবেই অংশগ্রহণ করেছে, এটা সবার জন্যই আমরা এটার একটা ঘোষণাপত্র বা এটার একটা দালিলিক ফ্রেমওয়ার্ক চাই। তো এটা আমার কাছে মনে হয়। আর এর শেষ করেন আপনি। আর হচ্ছে জুলাই সনদের মধ্যে যেই মৌলিক সংস্কারের বিষয়গুলো থাকবে, এবং সেই বিষয়গুলো অবশ্যই রাজনৈতিক সব পক্ষের ঐক্যমত হতে হবে। এবং আমি আরেকটা জিনিস এখানে মেনশন করতে চাই, আমরা একটু ছোট ছোট করে ডাক্তার সাহেব, আমরা একটু ছোট ছোট করে কথায় আসি। রাজনৈতিক এই কথাটা বলি, রাজনৈতিক সব পক্ষ, মানে ইউজুয়ালি কি হয় যে রাজনৈতিক দলগুলোই এরকম পুরো দেশের বড় বড় সিদ্ধান্তগুলো নিয়ে থাকে, বা সংবিধান কেন্দ্রিক হোক বা হচ্ছে যে কোনো আইন, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন কিভাবে হবে, সব সিদ্ধান্ত। কিন্তু এই গণ অভ্যুত্থানটা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর কারণেই হয় নাই, বরং সাধারণ মানুষ এইটাতে অংশগ্রহণ করার কারণে, সাধারণ মানুষের নেতৃত্বে কিন্তু রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে। তো এই গণ অভ্যুত্থানের অনেক বড় একটা হকদার বা অংশীদার হচ্ছে অরাজনৈতিক একটা অংশ। তো রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে পৌঁছাতে না পারে, তাহলে আমাদের মতে এটা অরাজনৈতিক বা এই সাধারণ জনগোষ্ঠীর কাছে কিন্তু চাওয়া উচিত যে একদম প্রিসাইসলি আপনারা এই ব্যাপারে কি চান। যাবেন, আমরা নানা দিকে মানে নিশ্চয়ই যাব। আমি যেটা বলতে চাইতেছি হচ্ছে যে জুলাই সনদের মধ্যে আপনাদের লিখিত কিছু প্রস্তাবনা আছে, আপনারা একটা জুলাই ঘোষণা দিতে চেয়েছিলেন, সেই জুলাই ঘোষণাটা সরকারের কাছে আসে। আপনি বলছেন যে জুলাই সনদে সেটা অন্তর্ভুক্ত হবে, সরকার যেগুলিকে সংস্কার মনে করতেছে ঐক্যমত্য কমিশন সেগুলি থাকতে হবে। দ্বিতীয় তৃতীয় যেটা আপনি বলতেছেন রাজনৈতিক পক্ষগুলি ঐক্যমত্যর মধ্যে থাকতে হবে। তো রাজনৈতিক পক্ষগুলি কারা, মানে এনসিপি, বিএনপি, রাজনৈতিক পক্ষগুলি একমত না হলে কি হবে সেটা আমি পরে আসতেছি। আমি যদি ধরে নেই এনসিপিও আসে এর মধ্যে, তাই না, রাজনৈতিক পক্ষ হিসাবে। তো এনসিপি কি এই জুলাই সনদটা মেনে নিবে কোনো একটা পরীক্ষার উপর ভিত্তি করে, নাকি এই জিনিসগুলি থাকতেই হবে এরকম কোনো একটা জায়গার মধ্যে থেকে আসে যে এই 5টা পয়েন্ট থাকতে হবে, আমরা যেরকম 5টা দফা দেই, 7টা দফা দেই? অর্থাৎ এনসিপির কোনো নির্দিষ্ট প্রেসক্রাইবড একটা কিছু আছে কিনা জুলাই সনদের জন্য? এটা তো একদম ওপেনলি আলোচনা হচ্ছে, তাই না? এখন আমরা জাতীয় ঐক্যমত্য থেকে যে পয়েন্টের ভিত্তিতে প্রিসাইজ হয়ে গেছে, এখন গত 10 মাসে কিন্তু আলোচনাটা অনেক ন্যারো এবং প্রিসাইজ হয়ে গেছে যে কোন কোন ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসনে, সাংবিধানিক দুদকে বা বিচার বিভাগে এখন কিন্তু প্রিসাইজ হয়ে গেছে। সো এই ব্যবস্থাগুলা হলে
ভিত্তিতে জুলাই সনদটা হওয়া উচিত। ওকে, এবং যেহেতু নির্বাচন, আপনি যেটাকে প্রিসাইজ বলতেছেন, আমি এটাকে প্রিসাইজ দেখতেছি না, এর মধ্যে অনেক আলোচনার জায়গা রয়েছে, অনেক গ্রে এরিয়া আছে। পয়েন্টগুলো প্রিসাইজ, হ্যাঁ না, পয়েন্টগুলো বিষয়গুলো। এখন ধরা যাক এই জুলাই সনদ আপনাদের পছন্দ হলো না, এনসিপির পছন্দ হলো না, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেটা তো মানে পছন্দ অপছন্দ, এটা আমি বারবার বলছি যে এটা ধরেন মানে আমাদের পছন্দ হয়ে গেল, অন্য কারো পছন্দ হলো না, সেটাও তো পছন্দটা আগে বলেন, ঠিক হবে না। আপনাদের পছন্দটা আগে বলেন, আর আপনাদের, হচ্ছে কারণ অন্য কেউ কিন্তু এটা বলে নাই। নাহিদ সাহেব এটা বলেছেন, আপনাদের দলের আহ্বায়ক, যে জুলাই সনদটা হওয়ার পরেই কেবলমাত্র নির্বাচনের ডেট ঘোষণা করা যাবে, তারপরেই কেবলমাত্র নির্বাচন নিয়ে আলোচনা করা যাবে। আপনারা আমি কালকে পুরো আলোচনাটা শুনতেছিলাম, শুধু আপনাদের দলের পক্ষ থেকে এই মতামত দেওয়া হয়েছে যে জুলাই সনদের আগে এই আলোচনাটা করার তারা মানে দেখতেছে না, জুলাই সনদের পরে তারা করবে। তো জুলাই সনদ যদি আপনাদের পছন্দ না হয়, কথাটা ছিল যে জুলাই, না না এখানে পছন্দ অপছন্দ না খালেদ ভাই, কথাটা ছিল এরকম যে জুলাই সনদটা হওয়ার পর যাতে নির্বাচনের তারিখটা দেয়, তাহলে হবে কি যে সব, যদি নির্বাচনের তারিখটা আগে ঘোষণা হয়ে যায় তাহলে সব মনোযোগ বা সবকিছু নির্বাচন কেন্দ্রিক হয়ে যাবে, সংস্কারটা ব্যাহত হবে। আর জুলাই সনদে এনসিপির পছন্দ মতো তো সবকিছু থাকবে না, এখানে সব পক্ষের পছন্দ মতো থাকবে। এটা কিন্তু আমাদের পছন্দ কখন হবে? আমরা যে মতগুলো দিয়েছি ওগুলো যদি সব পক্ষ মেনে নেয় তাহলেই না এই ব্যাপারটা ঠিক হবে। আমি এই জায়গাটায় ডক্টর জাবিন, আমি অ্যাবসলিউটলি এই জায়গাটায় আসতে চাইতেছিলাম। এনসিপি মনে করে তাদের মত সব পক্ষ মেনে নেবে, তাই তো? না না না, এটা হচ্ছে কথাটা ঘোরানো। আমাদের হচ্ছে যেই প্রস্তাবগুলো আছে, আমি যদি আপনি তো প্রত্যেকটা আলাদা আলাদা করে যদি আপনি দেখেন, যে আমার ধরে নিলাম আমি এনসিসির ব্যাপারে, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এটার ব্যাপারে কি হবে, বা হচ্ছে উচ্চ কক্ষে কি হবে, নারী আসনে কি হবে এবং কেন হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট নির্বাচন ব্যবস্থাটা গণতান্ত্রিক হওয়ার জন্য নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কমিশনটা কি কি সংস্কারের কথা আছে, কি প্রস্তাবে আছে, এগুলোতে হলে হবে কি যে এটা তো শুধু এনসিপির পছন্দ মতো হবে না। আপনি দেখেন এনসিপি যে সংস্কার গুলোতে একমত প্রকাশ করছে বা যে ধরনের সুপারিশ দিচ্ছে, এগুলোতে একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর পক্ষে। এটা তো আপনি প্রধান, এমন তো না যে প্রধানমন্ত্রী পরপর নাহিদ ইসলাম পরপর 10 বছর মানে 2 টার্মের বেশি, নাহিদ ইসলামের ক্ষেত্রে এটা হবে না, নাহিদ ইসলামের ক্ষেত্রেও পরপর 2 টার্মের বেশি, কারণ প্রার্থীর ক্ষেত্রেও পরপর 2 টার্মের বেশি। কারণ নাহিদ ইসলামের পক্ষে এটা বলা সহজ, কারণ নাহিদ ইসলামের পক্ষে এটা বলা সহজ, কারণ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন না, সেজন্য এটা বলা সহজ। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে জুলাই মানে আজকের বাস্তবতায় জুলাই সনদটা যদি এনসিপির, তার মানে বাকিরা বলছে কারণ তারা শিওর যে তারা প্রধানমন্ত্রী হবে, তাই পড়তা, মানে ব্যাপারটা এরকমই তাই পড়তা অনন্তকালের জন্য খোলা রাখতে চাচ্ছে। রাইট বিএনপি এরকমই মনে করতেছে, যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এবং তিনি যাতে আজীবন প্রধানমন্ত্রী থাকতে পারেন সেইটার একটা ব্যবস্থা যাতে করা যায়। জুলাই সনদটার ক্ষেত্রে আমার কাছে মানে আমি প্রশ্নটা আরেকটু প্রিসাইজ করি, যে ধরেন জুলাই সনদটা এনসিপির পছন্দ হইল না, যেগুলি পৃথিবীর সবচেয়ে ভালো ভালো প্রস্তাব জনাব নাহিদ ইসলাম এবং তার দল দিয়েছেন সেগুলি তাদের পছন্দ হইল না, সেই ক্ষেত্রে কি নির্বাচনের ডেট তখন দেয়া যাবে না? মানে আপনাদের টার্গেটটা কি, আইডিয়াটা কি, যে জুলাই সনদটা ধরেন আপনাদের ভালো লাগবে না? আমাদের এটার জন্যই তো আমি আপনাকে শুরুতে কথাটা বললাম। আপনি কিন্তু ব্যাপারটা বললেন না যে যদি সব পক্ষ একমত না হয় এরপর কি হবে। অপছন্দ না হওয়া মানে কি, এনসিপি রাজি হচ্ছে না, এনসিপি একমত হচ্ছে না জুলাই সনদে যেভাবে আছে, তখন কি হবে, তখন কার কাছে যাবে? তখন আমাদের কথা হচ্ছে আপনি মানুষের কাছে জিজ্ঞাসা করেন, আপনি কি এই মানুষের কাছে জিজ্ঞেস করেন তো একটাই উপায় নির্বাচন, মানুষের কাছে তো জিজ্ঞেস করার একটাই উপায় নির্বাচন। এই 6টা উপায় বলেছে খালেদ ভাই, এই জিনিসগুলো বাস্তবায়ন করার 6টা উপায় কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন বলেছে। নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে 6টা পথ কিন্তু বলেছে। শুধু নির্বাচন বাদে বাকি সবগুলো আপনি যে না সেটাও আছে শেষের দিকে, কিন্তু মানে আপনি এখন গণভোট কেমনে করবেন? আপনার সংবিধানে গণভোট নাই, সংবিধান বাদ দিয়ে গণভোট করবেন?
গণ অভ্যুত্থানে সংবিধানে কি গণ অভ্যুত্থান ছিল? না, ছিল না। সংবিধানে তো না, গণ না, অভ্যুত্থান সংবিধানে গণ অভ্যুত্থান ছিল না, কিন্তু গণ অভ্যুত্থানের পরবর্তীতে সংবিধান মেনে শপথ নিচ্ছে সরকার। এই সরকার গণভোট কেমনে করবে? সেটা তো এটা এই প্রশ্ন, এই ব্যাপারটা যখনই আমরা বলি যে গণ অভ্যুত্থান বা এতগুলা রক্তপাতের পর এই সময়টা তখনই সবাই বলে যে এই সরকার না এটা বলবেই এই সরকারের সবগুলি সাংবিধানিক সুবিধা নিয়ে তারপরে সংবিধান মানবে না, তা তো হইতে পারে না। সবগুলি সংবিধানের প্রোটেকশন নিয়ে তারপরে সংবিধান মানবে না, এটা তো হইতে পারে না। মানে এটা পরিষ্কার। আমি কি দেখতে পাচ্ছি সেটা আমি একে বলি, এবার আপনি আপনার মন্তব্য দেন। আমি দেখতে পাচ্ছি যে জুলাই সনদটা কোনোভাবেই এনসিপির পছন্দ হবে না, কারণ এনসিপি যা লিখে দিবে সেটা যদি পুরোটা দেওয়া হয় তাহলে আবার বিএনপি পছন্দ করবে না। তখন বলা হবে যে জুলাই সনদ আমাদের পছন্দ হয় নাই, সুতরাং এখানে এখন নির্বাচন হবে না, গণভোট দাও, জাতীয় পরিষদ নির্বাচন দাও, এই দাও সেই দাও, জাতীয় নির্বাচন ছাড়া বাকি সব কিছু দাও। কারণ যেহেতু নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন না, সেহেতু নাহিদ ইসলাম অন্য কাউকে প্রধানমন্ত্রী হতে দিবেন না। আপনি বলেন না এই গণভোট দাও, গণপরিষদ দাও, এই সেই দাও, বাক্যটা এরকম না। আপনি গণভোট সরাসরি, এই যে আপনি আপনি যদি সরাসরি জিজ্ঞেস করেন যে আপনারা প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বছর 2 বারের বেশি চান কিনা জীবনে, ওনারা যদি বলেন গণভোটে যদি বলে যে হ্যাঁ চাই, তাহলে এটা হবে। ওনারা যদি বলে যে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে প্রতিটা বিষয়ে গণভোট হবে, প্রতিটা বিষয় তো আলাদা করা আছে না, প্রতিটা বিষয়ে গণভোট হবে। এত আপনি শোনেন, এই এক ব্যক্তি কেন্দ্রিক, মানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে 3 বার সংবিধান সংশোধন হয়েছে। এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে কি আমরা সামান্য এই জিনিসটা করতে পারবো না? আচ্ছা, এটা একটা বলেন তো, এক ব্যক্তিকে কেন্দ্র করে কোথায় 3 বার সংবিধান সংশোধন হয়েছে? 6ষ্ঠ সংশোধনী হয়েছে। এই যে আব্দুল সাত্তার তিনটা আলাদা ব্যক্তিকে কেন্দ্র করে 3টা সংশোধনী হয়েছে, এক ব্যক্তিকে কেন্দ্র করে 3টা হয় নাই। এক ব্যক্তি কেন্দ্রিক মানে 3টা। আচ্ছা, মানে একজন পার্সন। আমি বলছি যে এই এবং এই গণ অভ্যুত্থানটার পর আমি বলছি কেন যে এই গণভোটটাকে কেন আপনারা এটাকে একটা ঝামেলার বিষয় মনে করছেন, যে হে গণভোট, গণপরিষদ, হ্যান ত্যান, এই ব্যাপারটা কিন্তু অনেকটা হালকা হয়ে যায়। এই ব্যাপারটাকে যখন আপনি আমরা হালকা করতে চাই না, মানে আমি দেখতে পাচ্ছি খুবই ভারী, গণভোট খুবই ভারী। কিন্তু আমার কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো যখন একমত হবেন না, রাজনৈতিক দলগুলো, আমার এনসিপির এটা পছন্দ হবে না, বিএনপির ওটা পছন্দ হবে না, জামাতের এটা পছন্দ হবে না, গণ অধিকারের এটা পছন্দ হবে না, তাহলে এই রাষ্ট্রের মালিকানা তো শুধু এই গুটি কয়েক রাজনৈতিক দল না, এই রাষ্ট্রের মালিকা তো জনগণ। এই আমি যখন গণ অভ্যুত্থানে অংশ নেই, আমি তো কোনো রাজনৈতিক দলের হয়ে অংশ নেই। যে সবজিওয়ালা মারা গেছে, রিয়া গোপের মা বাবা, আহাদের মা বাবা, এরা তো কোনো রাজনীতি করছে না। যে ভ্যান চালক, যে রংওয়ালা, কিন্তু সরকারের উপদেষ্টা হইছেন আপনারা আর ছাত্ররা, ভ্যানওয়ালা সবজিওয়ালারা তো নাই এখানে। কারণ এই ছাত্রদের গণ অভ্যুত্থানে, এবং শুনেন খালেদ ভাই, এই জিনিসটা হচ্ছে কথার পিঠে কথা বলার জন্য। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্ররাই ওখানে উপদেষ্টা হিসেবে গেছে। এই আলোচনা, এই ডিবেট অনেক আগে শেষ। এবং আমরা যে সংবিধান, এই যে সিস্টেম পরিবর্তনের কথা বলছি বা গণতান্ত্রিক বলছি, ওই সবজিওয়ালা, ওই গার্মেন্টস এর মেয়ে যাতে একটা পথ সৃষ্টি হয়। আমি যে রাজনীতিতে আসবো, আমি একটা প্রিভিলেজ মনে করি নিজেকে, আমি একজন প্রিভিলেজ শহুরে মেয়ে হয়ে যে আমি রাজনীতিতে আসবো, এই পথ কিন্তু গত দশকগুলাতে আমি কখনো দেখি নাই, কিন্তু এখন এই পথটা সৃষ্টি করা লাগবে। আমার মনে হয় আপনি আর একটু ভালো করে দেখতেও পারেন, তাইলে হয়তো আরো কিছু সিমিলারিটিস আপনি দেখবেন। আমরা আবার আসবো আপনার কাছে। আমি জনাব সাইদ আব্দুল্লাহ, আপনার কাছে বলতে চাই বা আপনার কাছে জানতে চাই যে আসলে যে জায়গায় আমরা ছিলাম সেই জায়গা থেকে আমি যদি আপনাকে বলি যে সিস্টেমের পরিবর্তন দিয়ে আপনি আসলে শুরু করেছিলেন, রাজনৈতিক দলগুলোর অবস্থান দিয়ে আপনি কথা বলেছিলেন, কিন্তু আমরা যে রাজনৈতিক দলকে এখন আসলে ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য, যেটি ডক্টর জাবিন বললেন যে 2বার প্রধানমন্ত্রী থাকবেন কিনা পরপরের বেশি, 2বার বা লাগাতার 1বার 2বার, নাকি পরপর 2বার, নাকি 3বার, এইটা নিয়ে যখন তারা কথা বলে তখন আমরা স্পষ্ট বুঝতে পারি যে তারা আর কোনোদিন কোনো সংস্কার করবে না। এবং সংস্কার যে করবে না, এইটা বলে তারা যেন তেন রকমে একটা শুধু নির্বাচন চায় এবং ক্ষমতায় যাওয়ার পরে তারা সেইটাই করবে যেটা তারা করতেছিল। আমি এই ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করি। 15 বছর পরে নির্বাচনের যাওয়া এবং কি কি বিষয় নিয়ে তারা কাজ করবে সেটা যদি আমি পিছনে ফিরি, তাহলে আমি আওয়ামী লীগের দুঃশাসন দেখতে পাই, কিন্তু বিএনপির কি চেঞ্জ আমরা দেখি, যে বিএনপি এখন দাবি করতেছে যে তারা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ লোক, তাদেরই মানুষ ভোট দিবে, তাদেরকেই প্রধানমন্ত্রী বানাবে। কেন, কি করছে বিএনপি? ভাই, এটা দেখার জন্য তো ইলেকশন দরকার। আমার কথা, বিএনপি কে যদি মানুষ না পছন্দ করে ভোট দিয়ে নির্বাচিত করবে না, খুবই সিম্পল উত্তর।
মানে এইটা তো আমি বা আপনি আমরা কি এটা ঠিক করে দিতে পারি যে বিএনপি কে দেখতে পারলো না পারলো না? বিএনপি যদি অপকর্ম করে, বিএনপি কে যদি পছন্দ না করে, বিএনপি একটা ফেয়ার ইলেকশনে বিএনপি হেরে যাবে। না, কিন্তু সাইদ আব্দুল্লাহ, আপনি ফেয়ার ইলেকশন বলতে কি বুঝেন? আপনি যদি নির্বাচনের এই কাঠামোগত সংস্কারটা আপনি না করেন, তাইলে আমার মতো লোক ধানের শীষের একটা মার্কা নিয়ে গিয়ে এবং বিএনপি অফিস থেকে কারি টাকা নিয়ে গিয়ে আমি ভোট কিনে চলে আসবো। তো আমি তো হুন্ডা এবং গুন্ডা দিয়ে ইলেকশন প্রভাবিত করব, আমি তো ফেয়ার ইলেকশন পাবো না। ব্যাপারটা হলো কি খালেদ ভাই, বিগত আমার মনে হয় যে অনেকগুলা টার্ম আমরা শুধুমাত্র ওই আমি ডামির ভোট, নৈশ ভোট সবকিছু দেখে আমাদের কাছে মনেই হচ্ছে যে সামনেও এটাই হবে। তো তাহলে আমি বলতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে গণ অভ্যুত্থানের প্রায় 10 মাস শেষ হয়ে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তত পক্ষে, তার তো শুধু ইলেকশন কমিশন না, তার তো পুলিশ বলেন, শাসিবিক জায়গা বলেন, এই জায়গাগুলো তো সংস্কারের একটা ম্যান্ডেট তার আছেন। সো তাহলে কি সংস্কার হইল যে আবার ওই শেষটাতে ভোট চুরি করার মতো পদ্ধতিটা থাকলো? আইন শৃঙ্খলা বাহিনীর কি সংস্কার হইল না তো, সংস্কার হয় নাই তো। সবগুলি জায়গায় বিএনপির লোক বসে আছে, সবগুলি জায়গায় বিএনপির লোক বসে আছে, সংস্কার কেমনে হবে? যেখানে বিএনপির লোক নাই সেখানে জামাতের লোক আছে, অল্প কিছু এনসিপির লোক আছে, এই তো। তো প্রপোর্শনাল, আমার কথা যেটা আমি ওই আলাপে যাওয়ার আগে সবচেয়ে আগে একটা পয়েন্ট খুবই ক্লিয়ারলি বলতে চাই। খালেদ ভাই, আপনি যখন বললেন যে প্রত্যেকটা জায়গায় বিএনপির লোকই বসে আছে, আমি একেবারে থিওরিটিক্যাল ভাবে যদি চলে যাই, এই আলোচনাটা আমার কাছে মনে হয় যে একটু প্রবলেমেটিক এই কারণে, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় এসে বসেন উনি খুব ক্লিয়ারলি বলেছিলেন যে তার নিয়োগকর্তা হলো ছাত্ররা। এবং অনেক জায়গায়, কেন এই সরকারের ভেতর আপনি যে বললেন সব জায়গায় বিএনপির লোক বসে আছে, ছাত্র প্রতিনিধি 2 জন বসে আছে না এখনো সরকারের ভেতরে? অনেক জায়গায় নিয়োগের বিভিন্ন জায়গায় যে ধরনের কথা বলছেন, এবং আমি প্র্যাকটিক্যালিটি যদি আরেকটা জায়গায় চিন্তা করি যে বাংলাদেশে এই মুহূর্তে সবকিছু বিএনপি কন্ট্রোল করছে, যখন আপনি এই জায়গাটা ধরে নিবেন তাহলে তো বলে আমি উদাহরণ দেই সাইদ আব্দুল্লাহ, আপনাকে আমি উদাহরণ দেই। অনেক ক্ষেত্রে ডক্টর ইউনূস তার অসহায়ত্বর কথা প্রকাশ্যে বলেছেন, ইঙ্গিতে বলেছেন, আমি প্রকাশ্যে বলি। এই সরকার ক্ষমতা আসার একদিনের মাথায় বেগম জিয়ার, হ্যাঁ এটা অন্যায় মামলা, রায় হয়েছে। 2 নাম্বার ক্ষেত্রে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যতগুলি মামলা হয়েছিল সবগুলি মামলা ইন অ্যাবসেন্সিয়া খালাস হয়েছে, কিন্তু ইন অ্যাবসেন্সিয়া তার পক্ষে তিনি রায় পেয়েছেন। তিনি এখনো বিদেশে বসে আছেন, তিনি ইন অ্যাবসেন্সিয়া রায় পেয়েছেন আগের রায়ের প্রতি অনাস্থা, আগের আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করে। এটা মানে খুব কমন ঘটনা না, কিন্তু আপনি আইনের ছাত্র, আপনি জানেন। ওনার তো এই আদালতে আইসা বলতে হবে যে আমি এখন হাজির হয়েছি, আমি এখন আপনার উপর আস্থা আনতেছি। উনি আস্থা ছাড়াই কিন্তু উনি সব বিষয়ে উনার পক্ষে রায় পাইছেন। প্রতিটা জায়গায় আপনি নির্বাচন কমিশনের কথা যদি আপনি বলেন, নির্বাচন কমিশনের মধ্যে আপনি ইশাক সাহেবের ঘটনা নিয়ে আপনি একটা আনহলি হেস্ট দেখতে পান নাই? যে আপনার কাছে মনে হয় না যে নির্বাচন কমিশন? জি আপনি বলেন। আপনি যখন এই পয়েন্টগুলো তুলছেন, তাহলে তো আরেকটা পয়েন্টে তো আপনি বিএনপির মামলাগুলো শেষ হয়ে যাচ্ছে। ইউনূস সাহেবটাও দেখতে পাচ্ছি, ইউনূস সাহেবটাও দেখতে পাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস হ্যাঁ ইউনূস সাহেবটাও দেখতে পাচ্ছি, হ্যাঁ ইউনূস সাহেবটাও দেখতে পাচ্ছি। সেটা এক ধরনের ট্রেডিং হচ্ছে, সেটা এক ধরনের ট্রেডিং হচ্ছে ইউনূস সাহেবের সাথে বিএনপির, ইউনূস সাহেবের সাথে বিএনপির ট্রেডিং হচ্ছে এটা। আমি আর আপনি তো দেখি নাই এটা, আপনি দেখেছেন? আমি তো দেখতে পাচ্ছি যে এর বেনিফিশিয়ারি, আমি তো বেনিফিশিয়ারি দিকে দেখবো। আমি তো দেখতে পাচ্ছি যে এই সরকার ক্ষমতায় থাকার বেনিফিশিয়ারি হচ্ছে ইউনূস সাহেব এবং বিএনপি, আর অন্য কেউ বেনিফিশিয়ারি নাই, অল্প বেনিফিশিয়ারি। এনসিপি কম, ওই যে 2 জন উপদেষ্টা আছে ফ্ল্যাগ লাগায় ঘুরে বেড়াচ্ছে। আছে এটার আবার একটা ঘটনাও আছে। ধরেন যে বিভিন্ন জায়গায় তাদের যে স্টেক যে সংখ্যাটা, বাংলাদেশে তো অতীতে মোটা দাগে তো 2টা দলই ছিল, জামাত ছিল, এনসিপি নতুন দল, তাদের সংখ্যার অনুপাতে দেখা যাবে যে তারা ওই পরিমাণ বেনিফিটটা পাচ্ছে। আপনি তো একদিন এসে যদি বলেন এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, তাহলে বিএনপিও কোথাও থাকবে না, এর মিনিং হলো তাহলে ওই জায়গাগুলোতে কারা থাকবে? এই বেনিফিটের প্রশ্নটা যখন আপনি করলেন, এর মিনিংটা হলো ইউনূস সাহেবও বেনিফিট নিচ্ছেন, বিএনপিরও যদি কথা বলেন আছে, জামাত বলেন জামাত বেনিফিট পাচ্ছে না। তার বাইরেও তো জনগণ আছে ভাই, যারা বিএনপি, জনগণ তো অবশ্যই আছে, কিন্তু এককেন্দ্রিক ভাবে আমার মনে হয় যে ওইভাবে বলাটা আসলে খুব একটা সমীচীন হলো কিনা আমার একটু সন্দেহ লাগছে। প্রত্যেকেই এই জায়গাটা আসার জায়গাটা ছিল, কিন্তু একটা দল বেনিফিট পাচ্ছে, সব জায়গায় বসে আছে, এই কথাটা আমার মনে হয় যে আচ্ছা আমি একটু কারেক্ট করি, আমাকে একটা দল বেশিরভাগ ভালো জায়গায় বসে আছে এবং বেশিরভাগ বেনিফিট পাচ্ছে। একটা দল বেশির, এটা কে ঠিক করবে? এই প্যারামিটারটা কে ঠিক করবে? এটা তো প্যারামিটারের প্রশ্ন না, আমি হচ্ছে যে উপসংহারটা দেখতে পাচ্ছি। আমি ফলত আমি গাছ থেকে কি ফল পড়তেছে সেটা দেখতে পাচ্ছি, এবং বিএনপির হুঙ্কার দেখতে পাচ্ছি, বিএনপির হুঙ্কার দেখতে পাচ্ছি ক্ষমতায় আসার আগেই।
হুঙ্কার আরো অনেকেরই দেখতে পারছেন। কই হুঙ্কার বলেন যে তো, ছাত্রটা তারপরে তো। বিশ্ববিদ্যালয়ের হলে ছিল, সেই ছাত্রটা মানে বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের হয়ে গিয়ে এখন এত বেশি পাওয়ার দেখাচ্ছে বিভিন্ন জায়গায়, এই চিত্রটাও তো দেখেছেন। কারণ তার সে- মানে হলো সে- তার পাওয়ার তো রক্তে হুঙ্কার কিনা, বিভিন্ন জায়গায় দেখেছেন। সাইদ আব্দুল্লাহ তার পাওয়ার তো রক্তে কেনা। তো আপনার কি মনে হয় যে পাওয়ার বিএনপির পাওয়ারটা তো উড়ে এসে জুড়ে বসা। না, অ্যাবসলিউটলি নো খালেদ ভাই, এটা টোটালি অপোজ করার মতো একটা জায়গা। উড়ে আচ্ছা। এসে জুড়ে বসা যখন আপনি আচ্ছা, ঠিক বললেন, আছে, আপনি এই oppose করেন। গণঅভ্যুত্থান আপনি বিশ্বাস করেন খালেদ ভাই? আপনি এটা বিশ্বাস করেন? না, আমার এই বিশ্বাসের কথা আপনি বাদ দেন। গণঅভ্যুত্থান আমার আপনি তো বিশ্বাসের কথা বাদ বললেন, দেন। খালেদ ভাই, আমার বিশ্বাসের খালেদ কথা ভাই, বাদ দেন। আমি অত্যন্ত রেসপেক্টফুল আমি বলছি, আপনিই তো বললেন এটা উড়ে এসে জুড়ে বসে। আচ্ছা, এটাকে আমি উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিলাম যে কেউ কেউ বলতেছে তার যে মানে- কেউ কেউ কিন্তু এনসিপির বা যে ছাত্রের কথা আপনি ছাত্রছাত্রীর কথা আপনি বলতেছেন, তার যে অধিকারটা আদায়ের জন্য যে সে রক্ত দিছে সেটা আমি চোখে দেখছি। সে রক্ত সবাই দিয়েছে, সবাই দিয়েছে। বিএনপিটা আমি কানে শুনছি। এবার বলেন, আপনি অন্য কানে বলতেছেন। শুনেছেন, তার মানে অন্য আপনি- বলতেছেন। কেন বিএনপির কেউ মারা যায় নাই খালেদ ভাই? মারা গেছে। আপনি যখন বলছেন বিএনপির মারা গেছে, প্রথম যে ছাত্র আমাদের বন্ধুরা যাদেরকে আমরা মারা যেতে দেখেছি আমাদের এই আন্দোলনের অংশে, প্রথম কয়েকজনের নাম বলে তো ওয়াসিম আকরামের নামও চলে আসবে, Right. চট্টগ্রামের। সে বিএনপি Right. উইং এর ছিল এবং একই সাথে বিএনপির হিউজ নাম্বার একজন মানুষ মারা গেছে, জামাতেরও অনেকে মারা গেছে। সো আপনি যদি বলেন যে ছাত্ররাই শুধুমাত্র রক্ত দিয়ে কেনা, এই ব্যাপারটা আমি এই আন্দোলনের একটা অংশ হিসেবে আমি খুবই তীব্রভাবে দ্বিমত পোষণ করলাম। এই জায়গায় রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকেরই খুব বড় রকমের স্টেক আছে। সো তাদের রক্তগুলো আমার মনে হয় যে সবার দেখা উচিত খালেদ ভাই। যদি আমরা না দেখি তাহলে কেউ আমাদের বলতেই পারে রাজনৈতিক দলগুলো কিন্তু না, সাইদ আব্দুল্লাহ আপনি রাগ করেন না, এবং যারা বিএনপির সমর্থক আছে তারাও রাগ করেন না, কিন্তু আমি জিনিসটারে যেভাবে দেখি সেভাবে আমি বলি যে রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ ছিল, কিন্তু বিএনপিকেও কিন্তু বারবার বলতে হয়েছে যে এটা একটা রাজনৈতিক আন্দোলন না, যাতে সব মানুষের আন্দোলন এটা হয়। তো এই সব মানুষের আন্দোলনটাকে কারা নেতৃত্ব দিছে? ছাত্র জনতারাই নেতৃত্ব দিছে। এটা ছাত্ররা সামনে ছিল, ছাত্রদের সামনে দেখে উৎসাহী হয়ে আরো অনেকে আসছে। আমরাও এটার মধ্যে, আপনি অনেক প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন, আমরাও একটু দূরবর্তীভাবে অংশগ্রহণ করছি, কিন্তু উদ্দেশ্যটা ছিল সিস্টেমটা পাল্টানো, যেটা আপনি এটার মধ্যে শুরু করছিলেন। এখন আপনি শুধু আপনার একটা প্রেফারেন্সের জন্য ওই সিস্টেমটার কাছেই আবার মানে আটকে থাকতেছেন কিনা, কখনোই বলছি না সেইটাও আমি কিন্তু কখনোই বলি নাই এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ সিস্টেমটা থাকবে, এটা আমি কখনোই মনে করি না। অনেক জায়গায় চেঞ্জ আসার দরকারটা আছে, কিন্তু বর্তমানের সংকটটা কোথায় চলে গেছে খালেদ ভাই? প্রথম কথা, আমি কিন্তু ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এই আন্দোলনটা গণ অভ্যুত্থানটা এটা সবার মানে সবার, এমনকি আপনাদের মতো যারা জার্নালিস্ট আছেন তারাও কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন না। একই সাথে আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, এই জায়গাটা এসে যাতে এটা ডেড ব্লকে না পরিণত হয়, যে এই যে অনেকেই যে বলে এই সংকটটা, আপনি যে আলোচনাটা টানছেন এটা প্রেমিসটা কি? এটার জায়গাটা হলো যে সংস্কার নাকি নির্বাচন। খালেদ ভাই, আমি যদি একটা কাউন্টার প্রশ্ন করি, আপনি কি কখনো মনে করেন যে সংস্কারের কোনো নির্দিষ্ট সীমা আছে যে ওই পয়েন্টে যাওয়ার পরে সব সংস্কার শেষ হয়ে যাবে, তারপর দেশটা জান্নাতুল ফেরদৌসে চলে যাবে? সাইদ আব্দুল্লাহ, আমি কিন্তু সংস্কার না নির্বাচন এই মুখোমুখি অবস্থানের মধ্যে আমি এটাকে কখনো নিতে চাই না। আমি আপনাকে সরল একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আপনি সিস্টেমটার পরিবর্তনটার ব্যাপারে যেভাবে কাঙ্ক্ষিত হচ্ছেন না, এবং এটার মধ্যে থেকে আমি শুধু আপনাকে ভাইবা দেখতে বলতেছি। আপনি বলতেছেন এই আন্দোলন সবার, এই সবার মধ্যে কি আপনি এনসিপি রে বাদ দিতেছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাদ দিতেছেন? তাদের যখন আপনি রাখবেন, তাদের যখন রাখবেন তখন তাদের কথাটা শোনার জায়গাটাও তো আপনার রাখতে হবে না? অবশ্যই সবাই তো মতামত দিবে, আমি যেটা তাদেরকে তো আপনি বিলিভ করি, হ্যাঁ, অবশ্যই সবার মতামতটা থাকা উচিত, এবং সব মতামতের পর ভিত্তি করে আমরা বোধহয় একটা গ্রাউন্ডে চলে আসতে পারি। ইয়েস, সবাই সব পয়েন্টে একমত হবে না, আমি এখনো ততটা নৈরাশ্যবাদী না যে সবাই মোটামুটি কিছু পয়েন্টে একমত হবে, এটা আমি অবিশ্বাস করি। আমি সরাসরি জিজ্ঞেস করি আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি সংস্কার সম্পর্কে একটা সাংঘাতিক রিজিড অবস্থানে নিয়ে, এবং দুই, এই আন্দোলনের ভাগাভাগি জায়গায় মানে বিএনপির এটা স্বীকার করতে অসুবিধা কোথায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের নেতৃত্বে শেখ হাসিনাকে এখান থেকে সরাইতে হয়েছে, এখানে কার কি কৃতিত্ব ছিল সেগুলি বলার দরকার তো বিএনপির নাই, নাকি আছে? আপনি কি মনে করেন ওই কৃতিত্বটাও বিএনপি নিতে হবে?
এই কৃতিত্ব আসলে আপনি কি শুধু বিএনপিকেই দেখছেন, আর কেউ সেই কৃতিত্ব দাবি করছে না বিভিন্ন জায়গায়? আমি আর কারো কথা ভাবতেছি না, আমি বিএনপি কেন এই কৃতিত্বটা নেওয়ার ভালো কথা ভাবতেছি এটা আমি ভাবছি। বিএনপি কখনোই বলেছে যে বিএনপি একক কৃতিত্ব নিচ্ছে, অথবা বিএনপি কখনো বলছে যে আমরাই লিড দিয়েছি? এই দুইটা বাক্য খালেদ ভাই কোথাও বলেছে বিএনপির কেন্দ্রীয়? কাছাকাছি, প্রায় কাছাকাছি কথা বলেছে। না, কিন্তু তারা বলেছেন যে বিএনপি না থাকলে নাকি এই আন্দোলন হইতোই না। সেটা প্র্যাকটিক্যাল কারণ, সেটার ভিন্ন অনেক আলোচনা থাকতে পারে, সেই আর্গুমেন্টে আমিই যেতে পারি। কিন্তু খালেদ ভাই, আমি আপনার কথাটাকেই ধরে আমি বলছি, বিএনপির কেন্দ্রস্থানীয় কেউ কি এই দাবি করেছে যে বিএনপির নেতৃত্বে আন্দোলন হয়েছে? একটা যদি উদাহরণ আমি পাই তাহলে মনে করবো আপনি যে পয়েন্টটা তুলেছেন না, এরকম বিএনপির নেতৃত্বে আন্দোলন হয়েছে সেটা বলে নাই। বিএনপি যে দাবিটা করে বা আপনি যে দাবিটা করেন, আপনার দাবিটা আমার কাছে খুব সুন্দর লাগছে। সেইটা হচ্ছে যে আপনি বলেন যে একটা জায়গাকে অনেকবার আঘাত করা হলো, 100টা আঘাত করা হলো, 100তম আঘাতে গিয়ে ওইটা ভেঙে পড়লো, তাহলে কি আপনি 100তম আঘাতের কৃতিত্ব দিলেন কিনা? তো সেটা হচ্ছে যে বিল্ডিং এর জন্য ঠিক, এই আন্দোলনের জন্য ঠিক না। এই আন্দোলনটাকে আমি ফুটবল খেলার মাঠের সাথে তুলনা করতে পারি, যেখানে মধ্যে হচ্ছে সারা মাঠ অনেক খেলা হলো, গোল দিল হচ্ছে তাজনুবা জাবিন। আমি তাজনুবা জাবিনকে স্কোরার বলবো, আপনাকে না, আনফরচুনেটলি। আপনি স্কোরার বলবেন, কিন্তু কোনোদিন কি খালেদ ভাই এইটা বলে যে যে স্কোর করেছে সেই একমাত্র ক্রেডিট দাবি দেয়? হ্যাঁ, অনেকটাই বলে। হেডলাইনটা স্মরণ করেন, মেসির গোলে হারালো অমুক তমুককে। সেটা হেডলাইন, কিন্তু সবসময় কি এটা হয় খালেদ ভাই? বেশিরভাগ সময় হয়। বেশিরভাগ সময় না। আপনি ফুটবল খেলার কথা বলেন, ফুটবল আমারও অনেক প্রিয় খেলা, কিন্তু আপনি যখন চিন্তা করবেন যে একজন স্ট্রাইকার গোল দিল, শুধুমাত্র সেই জিতিয়ে নিয়ে আসলো, এই জায়গাটা বোধ হয় যে ফুটবল খেলা আমার কাছে মনে হয় যে তাদের কৃতিত্বটাকে নিয়ে ভাগাভাগি করতে যাওয়াটাই এইটা বাংলাদেশের রাজনীতিতে একটা আনফরচুনেট জায়গা হচ্ছে। তাদের কৃতিত্ব তাদের জায়গায় দেওয়া দরকার ছিল। এবং একটা কথা বলি খালেদ ভাই, আমার পার্সোনাল অপিনিয়নটা বলি, আমার মনে হয় যে তাহলে আপনি একটু খুশি হবেন। জি, যারা আন্দোলন করেছে, আমরা তো সবাই সহযোদ্ধা মানুষ, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই আন্দোলনটা যখন থেকে শুরু হয়েছে, এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা যারা ছিল তারা নেতৃত্বস্থানীয় জায়গায় ছিল, এইটা কেউ অস্বীকার করা কারো জন্যই কখনোই উচিত হবে না। একই সাথে এই পয়েন্টটা এইভাবে আসা উচিত, তাদের আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনটা শুরু হলো, কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে গেল, এবং রাজনৈতিক দলগুলো খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। মানে ছাত্রদের স্টেকও থাকবে, রাজনৈতিক দলগুলোকেও আপনি একদম নালিফাই করে দিবেন, সেটাও একটা নালিফাই। আমার মনে হয় যে নালিফাই প্রশ্নটা কোথা থেকে আসলো এটা আমি বুঝতে পারতেছি না। সাইদ আব্দুল্লাহ, আমরা আবার আসি আপনার কাছে। অনেকেই এই কথাও বলে যে রাজনৈতিক দলগুলো কিছু ছিল না, রাজনৈতিক দলগুলো এই কথা বহু মানুষ বলে, রাজনৈতিক দলগুলো কিছু ছিল না। আমি কিন্তু উল্টাটা দেখি সাইদ আব্দুল্লাহ, আপনি এটা একটু বিবেচনা করে দেখবেন। আপনি দেখবেন বিএনপির লোকেরা বলে মানে কি করলে জানি কে ভেসে যাবে। বিএনপির লোকেরা বলে দৌড়ানি দিলে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। আরেকজন বলে, এরকম রেটরিক কি শুধু বিএনপির লোকজন বলছে, অন্য কেউই বলছে না? সংস্কার প্রস্তাব না মানলে সেই প্রস্তাবটা কোরআন শরীফেরই বিরোধিতা করা হবে, এমন কথা কেউ বলে না? হ্যাঁ, এগুলিও বলে। আবার এনসিপির অনেকে এমন কথাবার্তা বলে যেটা রাজনৈতিক দলকে, যেমন দুই একটা বলেন তো, আমার চোখে গেল নাকি? যেমন শেষ করে ওকে সাইদ আব্দুল্লাহ, আসতেছি আপনার কাছে। খুবই জমে উঠেছে আলোচনা, খুবই মানে জীবন প্রাণ দিয়ে সাইদ আব্দুল্লাহ আমাকে বোঝাতে চেষ্টা করছেন। আমি খুবই কি বলবো যে খুবই ছাত্রের মতো বুঝতে চেষ্টা করতেছি। আমি মনোযোগ দিচ্ছি কিন্তু সাইদ আব্দুল্লাহ, আমি মনোযোগ দিচ্ছি কিন্তু যাবেন। আমরা এই বিষয়টা বারবার খেয়াল করতেছি, কার কি আচরণ করা উচিত, অর্থাৎ সাংবাদিকরা কেমন সাংবাদিকতা করা উচিত সেটা শিখাতে যাচ্ছেন আপনাদের নেতা। সেনাবাহিনীর লোকেরা কি করবেন সেটা শিখাতে যেতেছেন আপনার নেতা। বিএনপি কেমন আচরণ করবেন সেটা শিখাতে যেতেছেন আপনার নেতা। এমনকি ডক্টর ইউনূসের কি করা উচিত, কিভাবে রাষ্ট্র পরিচালনা করে সেই শিক্ষা আপনারা দিচ্ছেন। আপনাদের মতামত দেখে মনে হচ্ছে যে মানে এভরিথিং আপনারা যেভাবে বলবেন সেভাবেই আসলে পরবর্তীতে সব রাষ্ট্রের সিদ্ধান্ত দিতে হবে। এইটা আপনারা আসলে দলগতভাবে খুব মনে করেন কিনা। আর আমি আপনাকে ছোট দুই একটা জিনিস একটু মনে করে দিতে চাই, আপনি যদি একসাথে একটু বলেন। এর আগের বার যখন আমার সাথে এনসিপি নেতা নেত্রীদের দেখা হয়েছিল এবং যখন আপনিও এই কথা বলেছিলেন যে আপনারা আসলে এটাকে আপনাদের আয় ব্যয়ের হিসাব, আপনারা কিভাবে দলটি পরিচালনা করবেন, অর্থনৈতিক কাঠামো কি হবে সেটি আপনারা বলবেন। আমি একটু ছোট করে যোগ করতে চাই, আপনি এটি দিয়েই শুরু করতে পারেন যে আপনারা কি দল থেকে কোনো বেতন নিচ্ছেন? হোল টাইমারদের মতো কমিউনিস্ট পার্টির হোল টাইমাররা যেমন বেতন নিতেন এখান থেকে, এনসিপি নাহিদ ইসলাম কি আহ্বায়ক হিসাবে কোনো বেতন পান? যদি না পান তাইলে এখন তার পেশাটা কি আসলে? আপনার কাছে একটু যেতে চাই। আচ্ছা,
শুরু থেকেই শুরু করি, যেহেতু জি। শুরুর প্রশ্নগুলো একটু ওই আগের আলোচনার সাথে প্রাসঙ্গিক ছিল। আসলে সাংবাদিক বা বিএনপি বা অন্য কাউকে শিখানোর মতো ওরকম আমার মনে হয় না এটা করছে। আমরা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে হয়তো বক্তব্য রাখতে গিয়ে এটা বলছি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন আমাদের প্রত্যেকটা সদস্যের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে কিন্তু খুব সিস্টেমেটিক্যালি খুব মিথ্যাচার হচ্ছে, এবং প্রত্যেকটারই কিন্তু জবাব দিতে হচ্ছে। কেউ কোথাও একটা কৈফিয়ত দিতে হচ্ছে, সেটা নিয়েও একটা বিতর্ক হচ্ছে। কারো বাবার বাসায় 1200 বস্তা চাল পাওয়া গেছে, সেটাও একটা মিথ্যা ইয়া হচ্ছে। এবং সত্য তো কিছু আছে, তাই না? সত্য তো কিছু আছে না, এটা যেটা সত্য হচ্ছে সেটা কিন্তু মানে যদি প্রমাণের ভিত্তিতে করা হয়, আমাদের যেহেতু শৃঙ্খলা কমিটি আছে এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি যেহেতু ওই কমিটির একজন সদস্য, এমন অনেক অভিযোগ আমরা তদন্ত করছি যেটা আসলে মিডিয়াতে আসছে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব হ্যাপি যে এরকম একটা নতুন দল এই ধরনের কমপ্লেইনকে আমলে নিয়ে সেটার ব্যবস্থা করছে। সো ওইটা আসলে একটা দিক, আমরা কিন্তু প্রত্যেকটাই অ্যাড্রেস করছি। এবং কিন্তু যেটা আমাদের ইভেন হান্নান মাসুদ কিন্তু ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছে। তো এরকম দৃষ্টান্ত আমরা স্থাপন করার চেষ্টা করছি। এখন বাকিটা তো পরেরটা তো পরে জানা যাবে। কিন্তু যেগুলো সত্য না, যেগুলো সত্য না, সেটা মানে যেগুলো মিথ্যাচার, সেগুলো আমরা বলতে গিয়ে আরেকটা যেটা হয় যে, আমি যদিও এই এখানে নতুন, মানে যেটা হয় যে একটা বক্তব্য দেওয়ার পর আগে পিছে এডিট করে যেটা দিয়ে টুইস্ট হবে, যেটা দিয়ে বিভাজন হবে, যেটা দিয়ে বিতর্ক হবে, অহেতুক মূল জায়গা থেকে ফোকাস থেকে সরে গিয়ে ওসব বিষয় দেখা যায় যে পেপার পত্রিকায় বা ফটো কার্ডে বা সোশ্যাল মিডিয়াতে আসছে। তো এইটাতে আমরা যেহেতু নতুন, আমাদেরকে ওগুলোতে এত বেশি এঙ্গেজ হতে হয়। আপনি ভিউ বলেন বা ওইদিকেই আপনার সাথে এই ব্যাপারে নিশ্চয়ই আমার মানে ইনফরমেশন দিয়ে নিশ্চয়ই আপনার সাথে আমার আর্গু করতে হবে না। যে আমার কাছে মনে হয় যে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে এপিএস এর ইয়ার করা হলো, সেই ক্ষেত্রে এনসিপির কি অবস্থান ছিল, আমার কাছে নিশ্চয়ই এটা বলতে হবে না যে অন্যান্য জায়গায় যে স্পষ্টভাবে বোঝা যেতেছে যে কোন জায়গা থেকে এনসিপি কোথায় বাড়ি ভাড়া দিয়ে অফিস করতেছে, কেন উপদেষ্টাদের সুরে এনসিপি নেতৃবৃন্দ কথা বলতেছেন, এনসিপি নেতৃবৃন্দ কেন বাংলাদেশ সরকারকে প্রোটেক্ট করেন, কেন সার্জিসের অবস্থান সেনাবাহিনীর ক্ষেত্রে স্পষ্ট অবস্থান দেখতে চান, কেন তার গাড়ি নিয়ে কথা, এগুলি নিয়ে আসলে কথাগুলি খুবই মানে আমি কি বলবো যে আপনি জানেন যে অনেকগুলি অভিযোগের ক্ষেত্রে মানে আপনি মিথ্যা অভিযোগ বলতেছেন কিন্তু সত্য অভিযোগও কিন্তু আসলে অনেকগুলি আছে। মানে আপনারা টেকনিক্যাল তর্ক করছেন যে আপনারা টেকনিক্যাল, নাহিদ সাহেব আমি সর্বশেষটা বলি, আপনি টেকনিক্যাল তর্ক করছেন নাহিদ সাহেব তার এপিএস নগদের বোর্ডে যায় নাই, গেছে হচ্ছে উনি চলে যাওয়ার পরে আরেকজন সরকারের এপিএস। আপনারা ওইটা বলতেছেন না, আপনারা বলতেছেন মানব জমিনের সেই স্লিপটা নিয়া, যে মানব জমিন একটা স্লিপ করছে যে মানব জমিন যখন এই রিপোর্টটা করলো, মানব জমিন যখন এই রিপোর্টটা করলো, সেখানে কিন্তু সে নাহিদ ইসলামের এপিএসসি বলেছে, তারা এটা নিয়ে কিন্তু স্বীকারও করেছে যে এটা, এবং তারা একটা ফোন দিয়ে কিন্তু দুজনের কাউকে জিজ্ঞেস করে নাই যে এরকম একটা অভিযোগ আছে। আপনি জানেন না তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করা হয়েছে, আপনি সাংবিধান সেটা তো বলাই হয়েছে, তারা দুইজনই বলেছে যে ফোন দিয়ে জিজ্ঞেস করা হয় না। আমি কেন না জেনে কেন তারা ফোন দিয়ে জিজ্ঞেস করা হয় না, তারা বলছে কারণ তারা ফোন ধরেন না। আমি নিজেও তাদেরকে অসংখ্যবার ট্রাই করছি, তাদেরকে ফোনে পাওয়া যায় না। এইটার মানে না কিন্তু তাদেরকে জিজ্ঞেস করা হয় নাই, they are not available। না আপনার না, এটা মানে এটা কিন্তু দুইটা কথা, এটা কিন্তু দুইটা কথা। না তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করার অনেক চেষ্টা করা হয়েছে, আমি জানি। আপনি তো তাদের বিরুদ্ধে কোনো ধরনের রিপোর্ট করেন নাই, কিন্তু যে সাংবাদিক দায়িত্ব নিয়ে এই ধরনের রিপোর্ট করবে তার তো একটা দায়বদ্ধতা আছে। টেকনিক্যালি উনি এপিএস ছিলেন না নাহিদ সাহেব চলে যাওয়ার পরে উনি এপিএস হয়েছেন ফয়েজ তাইবের। নট টেকনিক্যালি ইট ওয়াজ হিজ পিএস, এটা তো এখন বর্তমান যার পিএস, এবং সেটা দুই পক্ষই, তো ফয়েজ আহমেদ সাহেবও এটা ডিটেইলস এটা লিখেছেন। এটা আমার মনে হয় না যে ওখানে এটা আপনার অদেখা আছে এবং ওখানে যাওয়ার দরকার আছে। এই আমাদের এই আর্গুমেন্টটা বা এই প্রসঙ্গটা আসলো কোত্থেকে যে আমরা সবাইকে শিখাচ্ছি, আমরা কিন্তু শিখাচ্ছি না। আপনার যদি ভুল হয়, প্রমাণ থাকে, সেটা স্পষ্টভাবেই কিন্তু আসছে এবং চতুর্দিক থেকে আসছে, সিস্টেমেটিক্যালি আসছে। আমি নিজেও সেটার মানে প্রতিনিয়ত ফেস করছি। সো আমি বললাম যে
হচ্ছে যে কথাটা বলা হচ্ছে, যে স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে, সেটা যদি টুইস্টেড না হয় বা না ঘোরায়, আমরা এগুলো শিকার হচ্ছি দেখেই আমরা এই কথাগুলো অ্যাড্রেস করছি। এবার আপনি যেটা পরের প্রশ্নে যেটা গেলেন, যে আমি যখন আপনার অনুষ্ঠানে গত লাস্ট বার এসেছিলাম, অন্যান্য নেতৃবৃন্দ যে আপনারা বলেছিলেন যে এই ব্যাপারটা আপনারা সামনে রাখবেন, আমরা এটা আমরা রেগুলার বলছি, এটা অস্বীকার করার উপায় না, যেটা আমাদের যথেষ্ট দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়েছে। এবং যেহেতু প্রতিদিন দলে এগুলো নিয়ে কথা হচ্ছে, মিটিং এ থাকছি, সো এটা আমি বুঝি যে এটা কতটা একটা জটিল প্রক্রিয়া একটা নতুন দলের জন্য। কারণ এই গঠনতন্ত্র বা ফিনান্সিয়াল পলিসি এটা কিন্তু মানে বেসিক, এটা একদিন দুই দিনের জন্য না, এটা কিন্তু পুরো দীর্ঘমেয়াদী একটা ব্যাপার হবে। এবং এই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে যে আমাদের ফিনান্সিয়াল পলিসি, এবং এটা ট্রান্সপারেন্ট ওপেন করা একটা ওয়েবসাইটের মাধ্যমে, এগুলোর ড্রব্যাক গুলো নিয়ে কাজ করাটা, আমি এটা অস্বীকার করবো না যে এটা একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়েছে। কিন্তু দেরিটা আসলে আমি বলবো যে এটা টেকনিক্যাল, কারণ গতকালও আমি সারাদিন হচ্ছে পার্টি অফিসে ছিলাম, এবং টেকনিক্যাল এই কারণে বলবো যেহেতু আমাদের 217 জন সেন্ট্রাল মেম্বার, বা আপনি বলেন 200টা পরিবার থেকে উঠে এসেছে, 200টা ফ্যাক্টর থেকে উঠে এসেছে, এবং আমাদের জেনারেল বডির সবার মতামত এটাতে অনেক বড় একটা প্রাধান্য রাখে। সো দেখা যায় যে কোনো একটা মতের প্রেক্ষিতে এটার ক্ষেত্রে এটা হবে, তখন আরেকবার এটা গঠনতন্ত্র টিম আবার এটা এই প্যানেলের সাথে বসে এটাকে আবার ঠিক করতে হচ্ছে, বা আরেকজনের এইটা এই ফিনান্সিয়াল পলিসিটা, মানে একদম আমি বলবো না যে এটা আসলে দায়সারা হয় বলার জন্য যে ফাইনাল টাচ চলছে। আমি বলবো যে এটা সবার সম্মতিক্রমে পাশ করানো বা বের করে আনাটাতেই সময়টা লাগছে, এবং এটা খুবই যুক্তিসঙ্গত, এবং এটা খুবই যুক্তিসঙ্গত। কারণ কি দল থেকে বেতন নিচ্ছেন? না, এটা তো এরকম তো হচ্ছে না, উল্টা আমাদের ম্যাক্সিমামই হচ্ছে কিন্তু চাকরিজীবী। আমাদের মানে আমাদের মিটিংগুলো হয় রাতে। নাহিদ ইসলাম সাহেব এখন কি করেন? নাহিদ এখন একটা রাজনৈতিক দলের আহ্বায়ক, এবং সে সাংগঠনিক কাজেই ব্যস্ত। পেশা এটা আপনি ওনাকে জিজ্ঞেস করলেই আপনি মনে ওনার কোনো পারিবারিক ব্যবসা আছে কিনা আপনারা জিজ্ঞেস করেন না? আমার হচ্ছে এটা মানে আমার কাছে জিজ্ঞেস করাটা প্রয়োজন মনে হয় নাই। আপনাদের যদি জানতে, মানে সে এখন সাংগঠনিক কাজে ব্যস্ত, তার একটা বড় দায়িত্বশীল পদে সে আছে, এবং